ঘরে রান্না খেতে খেতে বাইরে যখন খাই তখন খাবারটা কিন্তু ভালোই লেগেছে। কেন বলেছি এই কথাটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আমি কেন কথাটা বলেছি বাইরে খাবার, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। খুব সকালবেলা, খুব সকালবেলা বলবো না, হ্যাঁ আজকে খুব সকালে 8টার দিকে উঠেছি। 8টার দিকে উঠে আমি কাপড় চোপড় রেডি করে নিয়েছি। কাপড় চোপড় বলতে জাস্ট একটা দুটা জামা আর টুকটাক দাঁতের ব্রাশ টাশ, এই তো আমার লাগেজ রেডি। আমার হাজব্যান্ড লাগিয়ে, আমার হাজব্যান্ডটা জয় নিয়েছে একটা, আমি নিয়েছি একটা। তো আমরা বের হয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে। একদম আমার 4-5 দিন যাবত অনেক জ্বর, অনেক জ্বর, অনেক অবস্থা আমার খারাপ, প্রেশার বাড়ে ওঠে নামে। যাই হোক, তার মধ্যেও আমি বলছি আমি যাবো না, কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই মানতে চায় না, বলে কি না চলো, গেলেই তোমার ভালো লাগবে। আর এমনিতেও আমি আমার দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক, আমি পাত ছাই না, লেয়ার ছাই না, আমি হাজব্যান্ডের লেয়ার সবসময় ধরেই রাখি। এইভাবে অবশ্য জনিকে সাথে নিয়ে গিয়েছি, কারণ দুইজনেই কিন্তু এখন অসুস্থ, একজনকে লাগবে সাপোর্ট করতে। সেই হিসাবে জনি অথবা মুহিত একজন একজনকে নিয়ে যাই। এই কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি নসুন্দি। নসুন্দি আসে এখন তেল নিবে, গাড়ির তেল নিবে। তেলের জন্য জনিকে বললাম আমার অনেক পিপাসা লাগছে, আমি পানি খাবো না, আমার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। জনি দৌড়ে যে এই ঠান্ডা ফানটা নিয়ে আসছে, আর নিয়ে আসছে চিপস। তো চিপস তো খাবো না গাড়ির মধ্যে, কারণ অ্যাসিডিটির সমস্যা আছে, চিপস খেলে পেটে ফুলে যায়। আর ওই তো কি এটা বাদামে কি নাট নিয়ে এসছে, বলে কি আম্মা একটু খেয়ে দেখো। তো ওখান থেকে আমি এক কামড় একটুখানি কামড় দিয়েছি। তারপর চলে আসছি ভৈরবের কাছে। দেখেন কি সুন্দর, অনেক দিন পরে এই যে পাটের গাড়িটা আমি দেখেছি, অনেক দিন পরে দেখেছি। এর আগে অনেক আগে দেখেছি, আর এক পরে দেখি না, অনেকদিন পরে দেখে আমার খুব ভালো লাগলো। এর মধ্যে কিন্তু ভৈরবের টোল দেওয়ার জন্য টোলও দিয়ে নিচ্ছি, তার ভৈরবের ব্রিজের উপরে চলে আসছি। এর মধ্যে ভৈরবের আশপাশটা অনেক কিছু অনেক সুন্দর লাগে, দেখতে দেখতে কিন্তু চোখটা জুড়িয়ে যায়, আর ঘুম কিন্তু আসে না সহজে। এত সুন্দর দৃশ্য। আর এই যে ভৈরব নদীর উপর আল্লাহ কত এখানে ঘুরিয়েছি, যখন এখন খুব বেশি মনে পড়তেছে মিথিলার আব্বাকে, ভাই আমাকে এত লঞ্চ রিজার্ভ করি তো আমরা সারাদিন ঘুরতাম এই ভৈরব নদীর উপরে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসছে আমরা এখানে উজান ভাটিতে। উজান ভাটিতে হচ্ছে কত সুন্দর সুন্দর মিষ্টি, কত সময় দই। জনিকে বলতেছিলাম, ও তো খুব পছন্দ করে, তুমি দই খাবে না, কে দই খেয়ে নাও, কিন্তু কিছুতে খাবে না। আর কি জানি হয়েছে ওরও এই গরমে আর কি বলে যে ওরও খাওয়ার রুচি নষ্ট হয়ে গিয়েছে। আর এ তো হচ্ছে উজান ভাটিতে কিন্তু অনেকবার খেয়েছি, অনেকবার ফ্যামিলি সহ খেয়েছি। যখন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে গিয়েছিলাম তখনও এই উজান ভাটিতে খেয়েছি। আর ভৈরব গেলে কিন্তু আমি লং ড্রাইভে যাই, লং ড্রাইভে কিন্তু ওইখানে উজান ভাটিতে খেয়ে আমরা টুকটাক ঘুরেটে চলে আসি। আমরা এখানে উজান ভাটির সাথে খুব বেশি আমরা পরিচিত। তো উজান ভাটিতে খাওয়া দাওয়া করলাম। এখানে এখানে খাবেই শুধু মাছ, আমার হাজব্যান্ডও মাছ খাবে, আমি মাছ খাবো। কিন্তু জনি বলে কি না, ও মাছ খাবে না, ও সচরাচর মাছ পছন্দ করে, মাছ পছন্দ করে মুহিতে। আর মা খাসি গরু পছন্দ করে জনি, খাসি গরু তো আর কিছুই লাগে না। তা ও নিয়েছে খাসির মাংস, আর আমি নিয়েছি, আমার হাজব্যান্ড নিয়েছি বোয়াল মাছ। তাই খাসির মাছ ছিল, মাংসটা ছিল 1 পিস, আর ঠান্ডা ছিল। আমি বললাম এটা ভালো করে অনেক গরম করে দাও, তাছাড়াও খেতে পারবে না। আর মাছটাতে এত বড় মাছ তো আমি কখনোই খাই না, জাস্ট আনন্দভাবে নেই, মুহিত থাকলে মুহিতকে দিয়ে দেই। আজকে আমার হাজব্যান্ড যখন নিয়েছে, ও একটা ছোটোটা নিয়েছে, আমি এটা বড়টাই নিয়েছি। আর আমি জনিকে বলেছিলাম তুমি আর একটা মাছ অর্ডার করো। প্রথম ভেবেছিলাম যে খেতেই পারবো, কিন্তু যখন খেতে শুরু করছি তখন মনে হলো না, আমি আর পারবো না। মাছ কিন্তু অলরেডি আর একটা নিয়ে আসছিল পরে জনি বলে কি যে আম্মা আমি এটা খেতে পারবো না। আর এখান থেকে আমি প্রায় অর্ধেকের মাছ আমি জনিকে দিয়ে দিয়েছি, আর পেটের সামনে থেকে আমি একটু খেয়েছি। মানে মাছের মজাটা আমি এতটাই নিয়েছি যে এখানে যে টাকি মাছের ভর্তা নিয়েছি, সে টাকি মাছের ভর্তাটা আমার কাছে তেমন তেমন লাগলো না। ভর্তাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। একটা ভালো খাবার হলে কিন্তু ওই বাকি ভালো খাবারগুলি আর মুখে আসে না। তো এইটার গ্রেভিটা, এই মাছটা, সব কিছু, মাছটা একটু ভাজা কম হয়েছিল, ভাজা কম হলে খেতে আমার অনেক ভালো লাগে। তা আমি এখান থেকে ভাঙতেছি, একটু বেশ একটু গরম, বললাম জনিকে বললাম একটু পরে তুমি নিয়ে নিও। এর মধ্যে ডাল, আমার তো ডাল খাওয়া একদম নিষেধ কিডনির জন্য। আমার মসুর ডাল একদম হারাম, আমাকে খেতে হবে হচ্ছে বুটের ডাল, মুগ ডাল মাঝে মধ্যে। তা এই ডালটা দেখেই আমার এত লোভ লাগছিল কি বলবো। ডাল এখানে আমি 3-4 চামচ তো প্রথম নিয়েছি, তারপরেও কিন্তু খালি প্লেটে আরও বাকিটুকু খেয়ে নিয়েছি। মানে এত মজা লেগেছে এই ডালটা আমি কি বলবো, ডাল সচরাচর এত মজা হয় না। আর আমরা সবসময় ঘরে রান্না করি, তো ঘরে রান্না করতে করতে কিন্তু আমাদের খাবারটা একসময় আমাদের কাছে আর ভালো লাগে না। সবার কাছে ভালো লাগলে আমরা যা রান্না করি, আমাদের কাছে একদম না। এই যে আমি ঘরে বিরিয়ানি খাসি রান্না করি না, রান্না করার সময় যেটা
ফ্লেভার আসে, তারপরে আমি আর খেতে পারি না একদম। আর কেউ যদি এরা রুথি বা মিথিলা যদি রান্না করে হয়তো একটু মুখে খেতে পারি, আর আমি নিজে রান্না করলে কিন্তু আর ওটা খেতে পারি না। শাকসবজিগুলি যে নিজে রান্না করে খাই, কিন্তু ওই যে বিরিয়ানি তেহারি ওগুলি কিন্তু আর খেতে পারি না। তা যাই হোক, নিচে কিন্তু নামাজের ঘর, এখানে কিন্তু আমার দুপুরে নামাজ টামাজ একদম সব পড়ে নিয়েছি। নামাজ টামাজ পড়ে কিন্তু আবার রওনা দিয়েছি। এখন মানে চা খাবো, চা খাওয়ার সময় বিকালে আবার নামাজের সময় হয়ে গেছে। তারপরে কি চলে আসছে পানশিতে। পানশি সম্বন্ধে আমার একটু খুব খারাপ ধারণা ছিল। পানশি সম্বন্ধে আমার খারাপ ধারণা ছিল এই জন্য যে আমি কি বলে ওই যে কী বলে শ্রীমঙ্গলে আমি পানশিতে 2বার খেয়েছি, এত খারাপ আমি খাবারটা খেয়েছি। আমি কি বলবো, আর 2 বছর আগে যে গেছিলাম, 2 বছর আগে তো আমি 3-4বার গেছি। একবার গেছি তখন তো আমার শাশুড়ি মারা গেল। তারপরে ফ্রেন্ডদের সাথে কিন্তু আমি ইয়াতে গেলাম পিকনিক ধরতে গিয়ে সবাই মিলে একসাথে 7-8টা ফ্যামিলির সাথে গিয়েছিলাম, তখনও পানশিতে খেয়েছিলাম। এত কোনো খাবারই আমি খেতে পাইনি, তাই আমি তো বলছি ওখান থেকে খেয়ে এসছেন খাবো না, তো এখান থেকে বলে কি চাটা খেয়ে দেখি। তারপর চা নিয়েছে, চাটা এত ভালো হয়েছে কি বলবো, চায়ের মধ্যে কি চায়ের প্রতি যেমন আরও আগ্রহ বেড়ে গিয়েছে। তারপরে আবার আমি একটু শ্যুট করলাম, যেহেতু এটাতে আমি আর কখনো ঢুকি নাই। পানশি ও ঢুকেছি কিন্তু ওই যে শ্রীমঙ্গল যে ওটাতে ঢুকেছি, কিন্তু এই মেইন রোডের উপর যেটা এটাতে আমি ঢুকি নাই। তা যাই হোক, চাটা অনেক ভালো ছিল। চাটা খেয়ে 3জনে একটু 10-15 মিনিট করলাম, গল্পগুজব করলাম, করে নামাজটা পড়লাম। নামাজটা পড়ে আবার চলে গেলাম শ্রীমঙ্গল হয়ে। তারপরে কি মৌলভীবাজার। আমি শ্রীমঙ্গল তো অনেকবার গিয়েছি, 7-8বার, কিন্তু মৌলভীবাজার আমি কখনো যাই নাই। সবসময় দেখি এইদিকে ডান দিকে কি বাম দিকে মৌলভীবাজার সেই শুনে এসেছি। আর সিলেট তো গেছি 10-15বারের বেশি, সিলেটে অনেকবার গিয়েছি। বিমানে গেছি, নিজে গাড়ি করে গিয়েছি, তারপরে বাসে গিয়েছি, বিভিন্নভাবে গিয়েছি। শ্রীমঙ্গলের সিলেট আর শ্রীমঙ্গলে ভালো অভিজ্ঞতা আছে এবং ভালো অনেক ভিডিও আছে। তারপরে যাচ্ছি আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একদিকে। তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে ভিডিও না করে পাওয়া যায় না, এত সুন্দর কি যে বলবো, যে আমাদের দেশ এত সুন্দর। দেখেন চারিদিকে গাছ একদম 2 দিকে মিশে গিয়েছে, মাঝখানে ফাঁকে ফাঁকে চায়ের গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন কী ধরনের গাছ, সব কিছু মিলিয়ে। তারপরে হচ্ছে কী বলে ওই যে আশেপাশে যে কী থাকে এগুলি জানি আমি কী বলবো, এটা কী বলে গ্যাস ফিল্ড নাকি, এই সব কিছু মিলিয়ে এত সুন্দর কী বলবো। আমার আমার 5-6টা গাড়ি ছিল একটা কোরিয়ান কোম্পানিতে। সেই কোরিয়ান কোম্পানিটা বেশ কিছুদিন ছিল যে মৌলভীবাজারতে কী বলে যে পাওয়ার কি বলি না, যে পাওয়ার স্টেশন নাকি, ওখানে আমাদের ওরা কন্ট্রাক্টে ছিল, তাই আমার 5টা গাড়ি ছিল ওখানে। তো ওই সুবাদে ওরা কিন্তু সবসময় মৌলভীবাজারেও দেখতে ছিল। আমার যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারটা ওখানেই একটা ইয়াতে থাকতো, কী বলে একটা হোটেলে থাকতো। আর ওখানে ওই কাজেই আমি গিয়েছিলাম। বলতে বলতে চলে আসছি আমরা এই যে শ্রীমঙ্গলের এই যে চায়ের দেশে স্বাগত এই যে স্ট্যাটুটা, এটার মধ্যে চলে আসছি আমরা, এই মূর্তিটার পাশে। এইটাই কি বলবো, এইটা এত সুন্দর লাগে একদম। শ্রীমঙ্গল ঢুকতে চায়ের দেশে স্বাগত, তা কি যে মৌলভীবাজার জেলা প্রশাসক সৌজন্য সব লেখা আছে, এত সুন্দর। এখানে অনেক 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 ভিডিও আছে, যার জন্য এখানে বেশিক্ষণ থাকি নাই, যেহেতু নতুন একটা ভিডিও দিব, যার জন্য এটা একটু নিয়েছি। 3-4 মিনিটের জন্য রেখে নেমেছিলাম। আর রৌদ্র কি বলবো, এত রৌদ্র, জাস্ট একটু 1-2 মিনিট 1-2 সেকেন্ড 10 সেকেন্ড হবে আমি ভিডিওটা নিয়েছি। তারপরে এটা কেটে আমি এখানে দিয়েছি। কী সুন্দর তাই না, এত সুন্দর দেশে আমরা বাস করি, কিন্তু আমাদের এই এত সুন্দর দেশের মানুষগুলি এত কুলুষিত। আমাদের দেশের এত সুন্দর দেশটা, প্রত্যেকটা মানুষ হচ্ছে কুলুষিত। সবার মধ্যে একটা অন্যায় অবিচার সবার মধ্যে আছে, কে কাকে মারবে, কে কাকে খাবে, এই হচ্ছে আমাদের দেশের মানুষ। আসলে কি দেশ কখন পাল্টাবে, যখন নাকি আমরা পাল্টাবো তখন আমাদের দেশ পাল্টাবে। যতক্ষণ পর্যন্ত আমরা পাল্টাবো না ততক্ষণ পর্যন্ত দেশ পাল্টাবে না, দেশে কোনো কাঠামোই পাল্টাবে না, কিছুই হবে না। বলতে বলতে আমরা চলে আসছি আমরা চলে আসছি আমাদের হোটেলে। দেখেন কত সুন্দর, রিসেপশনটা কতটা সুন্দর তাই না। হোটেলটা হচ্ছে রেস্টিনের হোটেলটা এত সুন্দর, এটা 3 স্টার। আর আমি বলছিলাম যে ইয়াতে উঠবো, কি বলে প্যালেসে উঠবো অথবা আছে গ্র্যান্ড সুলতানে উঠবো, কিন্তু ওখান থেকে আমার যেখানে কাজটা ওখানে অনেক দূর, প্রায় 60-70 কিলোমিটার। আমার হাজব্যান্ড বলতে এত দূর এসে আমি কুলাতে পারবো না, যেহেতু আমি আজকে এসছি কালকে চলে যাব। আমি ভাবছিলাম ওখানে 1-2 রাত থেকে তারপর যাব। তারপর দেখলাম যে ঢাকায় অনেক কাজ আছে আমার হাজব্যান্ডের, গেলে কোনোভাবেই হবে না, 1 রাত থাকা হবে না। তাই আমরা
রুম কিন্তু আমার হাজব্যান্ড দেখে আসছে, জনি দেখে আসছে, আর এখানে ড্রাইভার আমার ছেলে জনি, তার সাথে আমাকে ডাকলাম, দেখো এখান থেকে কত সুন্দর, ভালো লাগলো, খুব সাজানো গোছানো, এই রেস্টিন হোটেলটা খুব সাজানো গোছানো। তো আমরা বেশ এখানে হোটেলে উঠলাম, উঠে সুন্দর করে তারপরে ভিডিও করলাম। তা উনি যায় না কেন জানি, যে এখানে যে রিসেপশনের ম্যানেজার ছিল উনি আমাকে ডেকে ভিতরে নিয়ে গেল, যে ম্যাডাম আসেন দেখেন, মানে আমাদের আমাদের ডাইনিং রুমটা বা আমাদের যে কিচেনটা আসে দেখেন, এখানে যেখানে বুফে খাবারটা দেয় দেখেন, এসে এখানে লাঞ্চ যাই চান, লাঞ্চ চান, তারপরে হচ্ছে ডিনার চান, সব এখানেই পাবেন। তা আমি ওখানে ভিতরে আমাকে নিয়ে গেলো, ওখানে গিয়ে একটু আমি একটু শ্যুট করলাম, যেহেতু ভিডিও করি, ইউটিউবে চ্যানেল ভিডিও দেই, তারপরে ফেসবুকে দেই, একটু নেশা তো আছে, ফাঁকে ফুঁকে দেওয়া, চিপা চাপা দিয়ে একটু একটু ভিডিও করি, একদম সবার সামনে ওপেন করি তা না, একদম ফাঁকে ঝুঁকে দেওয়া, চুরি করে লোকে লোকে মানে কি চুরি করে কাজটা করি, মানে যেটা কেউ যেন বুঝতে না পারে, আমার হাজব্যান্ডও বুঝতে না, আমার ছেলেও বুঝে না তুমি কোন দিক দিয়ে করলা, তাহলে বোঝেন কতটা কৌশল আমি ভিডিও করি। কারণ আমার মতো একটা মহিলা ভিডিও করলে অনেক, আমার কাছে লাগে অনেক লজ্জার বিষয়, আমার কাছে লাগে অনেক খারাপ বিষয়। যে মুহিতে দিন বিশাল একটা মাছ নিয়ে এসেছিলো, বললাম তুমি ভিডিও করে নেবে কেমন, আমি এগুলো করতে পারি না। ও 8 কেজি ওজন একটা কাতলা মাছ নিয়ে আসছে, ও বললাম ভিডিও করে আসতে পারলাম না, তো ভালো ভিডিও চলবে, কেমন দেখো এগুলো আমি করতে পারি না, এগুলো আমাকে বললো না, কেন ওরাও করে না, জনিও করে না, সুতরাং আমি একটা বয়স্ক মহিলা, আমি করি, আমার তো খারাপ লাগে, কিন্তু লুকিয়ে করি, লুকিয়ে করা যায়। আর কি সুন্দর না, এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছি আমি ওদের রিসেপশনটা, খুবই সুন্দর, রুমগুলিও সুন্দর, কিন্তু ইদানিং এদের সার্ভিস একটু খারাপ। আমি তো আসছি প্রথম, আমার হাজব্যান্ড আগে 4-5 বার আসছে, জনিও আসছে, মোহিত আসছে, কিন্তু এদের সার্ভিসটা মোটামুটি খারাপ, সার্ভিস এখন মোটেও ভালো নাই। এদের সার্ভিসের জন্যই মনে হয়, দেখেন ডাইনিং স্পেসটা, এটা সার্ভিসের জন্য হয়ে মনে হয় ইদানিং ওদের কাস্টমার কম আসতেছে, যার জন্য মানে সকালে বুফেটা একটু ওদের অফ হয়ে গিয়েছে, জাস্ট নর্মালি এক নাস্তা দেয়, নাস্তাটাও আমি বলবো ভাড়া অনুপাতে নাস্তাটা খুবই খারাপ। আমি অবশ্য আসার সময় ওদেরকে কমপ্লেন করে এসেছি যে আপনাদের সকালের নাস্তাটা একটু স্ট্যান্ডার্ড করবেন, এত লো স্ট্যান্ডার্ড দিলে কিন্তু হবে না, আপনারা তো ভাড়া তো কম নিচ্ছেন না, সেই তো না, একটু স্ট্যান্ডার্ড বজায় চলবেন। তারপরে উনি খুব লজ্জিত হলো, উনি ওটা মার্ক করে রাখলো যে উনি জানাবে, ওনার কর্তৃপক্ষকে জানাবে। তো যাই হোক, আমি আজকে এতটুকু ভিডিওটা দিয়েছি, রিসেপশন পর্যন্ত দিয়েছি আমি, আর হোটেলের ভিতর ঢোকা বা তারপরে আমি কি